আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা নিয়ে পড়বো এটা মূলত পেশি কিভাবে কাজ করে সেটা। এখানে অনেকগুলো বক্তব্য আছে এখান থেকে এখান পর্যন্ত, এগুলো তোমরা নিজে থেকে পড়লে বুঝবে। এখানে নতুন করে আলাদা কিছু ডিফারেন্ট কিছু নাই। আমি বাইসেপস এবং ট্রাইসেপস কীভাবে কাজ করে সেটাও বলবো। তার আগে এখানে চলে যাও। এখানে পেশির কথা যেটা বলছে অ্যান্টাগনিস্টিক মাসেল বা অ্যান্টাগনিস্টিক পেশি, মাংসপেশি। এখানে যাওয়ার আগে আমি তোমাদেরকে এটা বলি, আমি অ্যান্টাগনিস্টিক অ্যান্টা কথাটার মানে কি? বিপরীত। তার মানে অ্যান্টাগনিস্টিক মাসেল বা মাংসপেশি মানে যেখানে দুইটা মাসেল একটা একটার অ্যাগেস্টে কাজ করে। একটা যদি আঙ্গুলকে এদিকে নেয় আর একটা ঠিক অপোজিট দিকে নেবে। পুরো শরীরের বিভিন্ন জায়গায় এরকম কতগুলো পেশি আছে একটা একটার অ্যাগেস্টে কাজ করে। ওই ধরনের যেগুলো পেশিগুলোর নাম কি? অ্যান্টাগনিস্টিক মাসেল বা অ্যান্টাগনিস্টিক মাংসপেশি। এখন দেখি এখানে কি বলছে। দেহের অঙ্গ সঞ্চালনে অংশগ্রহণকারী জোর কঙ্কাল পেশি দুটি পরস্পরের বিপরীতমুখী কাজ করে। এ ধরনের বিপরীতধর্মী কাজ সম্পাদনকারী পেশি দুটির একটিকে অপরটির অ্যান্টাগনিস্টিক পেশি বলে। একই অঙ্গ পরিচালনকারী এরকম দুটি পেশিকে অ্যান্টাগনিস্টিক পেশিজোড় বলে বা প্রতিপক্ষীয় পেশিজোড় বলে। এদের একটি যখন সংকুচিত হয় অন্যটি তখন শিথিল হয় এবং বিপরীত ক্রমে ঘটে থাকে। এদের সুশৃঙ্খল সমন্বয়ের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন সম্ভব। যেমন আমি বলি, যেমন এখানে দেখো, এই হাতের ছবিটায় যদি চিন্তা করো, আমাদের এই অংশে যে মাসেলটা থাকে ওটার নাম হচ্ছে বাইসেপস, আর ঠিক অপোজিট দিকে যে মাসেলটা থাকে ওটাকে বলে ট্রাইসেপস মাসেল। এখন আমাদের বাইসেপস মাসেল যখন সংকুচিত হবে, এই জায়গায় বাইসেপস মাসেলের মাথাটা লাগানো থাকে। এটা যখন সংকুচিত হয়, এটা যখন এভাবে ছোট হয়ে যায়, তখন আমাদের হাতটা এদিকে চলে যায়, এদিক থেকে এদিকে চলে যায়, ভিতরের দিকে চলে যায় এভাবে। এখন যেটা ট্রাইসেপস মাসেল, এটার মূলত কাজ হচ্ছে যে হাতকে এদিকে নিয়ে আসা, উল্টা দিক দিয়ে নিয়ে আসা। এখন বাইসেপস মাসেলও যদি সংকুচিত হয়, ট্রাইসেপস মাসেলও যদি সংকুচিত হয়, তাহলে হাত এদিকেও যেতে পারবে না, এদিকেও যেতে পারবে না। সেজন্য কি হয়, বাইসেপস মাসেল যখন সংকুচিত হয় তখন ট্রাইসেপস মাসেল যেটা সেটা শিথিল হয়ে যায় বা রিল্যাক্স হয়ে যায়। যার ফলে কি হয়, বাইসেপস সংকুচিত হইল, ট্রাইসেপস রিল্যাক্স হয়ে গেল, হাতটা ওইদিকে চলে যাবে। আবার যখন ট্রাইসেপস মাসেল সংকুচিত হবে, হাতটা এদিকে চলে আসবে, তখন বাইসেপস কী হওয়া লাগবে? শিথিল হওয়া লাগবে। তো এই পেশি যেদিকে কাজ করে, ট্রাইসেপস পেশি ঠিক অপোজিটে কাজ করে। এই ধরনের যেগুলো পেশি ওগুলোকে বলা হয় যে হচ্ছে অ্যান্টাগনিস্টিক মাসেল বা অ্যান্টাগনিস্টিক পেশি। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিসের কথা পড়ব, সেটা হচ্ছে ফ্লেক্সর ও এক্সটেনসর পেশি। ফ্লেক্সর কথাটার অর্থ কী? ফ্লেক্সর কথা হচ্ছে যে কোনো অস্থিসন্ধি যখন ভাঁজ হয়, যেমন দেখো হাতের এই অংশটার কথা যদি চিন্তা করি, আমাদের এই অংশটা যদি ভাঁজ হয় তখন কী হবে? হাতটা শরীরের দিকে চলে যাবে, এদিকে যে তীর চিহ্ন দিছে এই তীর চিহ্নের দিকে চলে যাবে। এরকম যারা ভাঁজ করতে পারে যে ধরনের পেশিগুলো, ওদেরকে বলে ফ্লেক্সর। ফ্লেক্সর কথাটার মানে হচ্ছে ভাঁজ করা। যেমন দেখো সেই কারণে লিখছে যে পেশি কোনো অঙ্গকে অস্থিসন্ধিকে বাঁকিয়ে এনে ভাঁজ করে তাকে ফ্লেক্সর পেশি বলে। এই পেশির বিপরীত কাজ সম্পাদনকারী পেশি। বিপরীত কাজ সম্পাদনকারী পেশি মানে হচ্ছে অ্যান্টাগনিস্টিক পেশি যেটা বলছি, বা যা ওই অঙ্গকে সোজা করে বা প্রসারিত করে আগের অবস্থায় ফিরিয়ে আনে তাকে এক্সটেনশন পেশি বলে। এক্সটেন্ড করা মানে হচ্ছে হাত এদিকে আসবে। এক্সটেন্ড কথার মানে কি? আমরা যদি এক্সাক্ট অর্থের কথা যদি বলি, এক্সটেন্ড কথার অর্থ হচ্ছে কোনো কিছু সাইজে বড় হয়ে যাওয়া। যেমন আমার হাত এভাবে ছিল, হাতটা এরকম হয়ে যাওয়া, বড় হয়ে যাওয়া। তো সেই জন্য এই ধরনের যেগুলো পেশি ওগুলোকে বলে হচ্ছে যে এক্সটেনশন পেশি। যেমন আমরা যদি চিন্তা করি এই হাতের ক্ষেত্রে, এই আমাদের বাইসেপ যে মাসেল সেটাকে আমরা বলতেছি যে ফ্লেক্সর মাসেল। আবার যেটা ট্রাইসেপস এটাকে বলতেছি যে হচ্ছে এক্সটেনসর, যেহেতু এটা শরীরটাকে, হাতটাকে বাইরের দিকে নিয়ে যেতে সাহায্য করে, হাতটাকে প্রসারিত করতে সাহায্য করে। এই কথাটা এখানে বলছে। ঊর্ধ্ববাহুর হিউমেরাসের সাথে অবস্থানকারী বাইসেপ ও ট্রাইসেপ পেশি যথাক্রমে ফ্লেক্সর ও এক্সটেনসর পেশির উদাহরণ। এই কথাটা এখানে বলছে। আবার এখানে বলছে ঊর্ধ্ববাহুর বাইসেপস ও ট্রাইসেপস অ্যান্টাগনিস্টিক পেশিজোড়ের কার্যাবলী থেকে পেশিতে টান পড়ে, কিন্তু
ধাক্কা দেয় না এর সুস্পষ্ট ব্যাখ্যা দেখা যায়। হাতের সামনে অবস্থিত পেশিকে বাইসেপস পেশি বলে, মানে এটার কথা বলতেছে। এর এক প্রান্ত স্ক্যাপুলার সঙ্গে আটকানো এবং অন্য প্রান্ত রেডিয়াস অস্থির সাথে আটকানো। স্ক্যাপুলা বলতে এই যে এটার এ প্রান্ত এদিকের কথা বলছে, এটা হচ্ছে স্ক্যাপুলা বোন, স্ক্যাপুলা বোনের সাথে আটকানো। আর অপর প্রান্ত বলছে কি, এই বোনসটার নাম হচ্ছে রেডিয়াস বোন, হাতের যে বোনসটা। বাইসেপ পেশি সংকুচিত হলে কি হয়, এটা আমরা সামনের পৃষ্ঠার মধ্যে যখন আসতেছি, সামনের পৃষ্ঠার মধ্যে পড়ব। আচ্ছা, আমরা যেটা পড়তেছিলাম এখান থেকে যদি শুরু করি, বাইসেপ পেশি সংকুচিত হলে কি হয়। বাইসেপ পেশি সংকুচিত হলে আমাদের এই অংশ যেটাকে বলে, এটাকে কি বলি আমরা, এটাকে বলে এলবো বলি, এলবো। এই এলবো অংশটা ভাঁজ হয়ে রেডিয়াস ও আলনা স্ক্যাপুলার দিকে উত্তোলিত হয়, ফলে হাত বাঁকানো সম্ভব হয়। এই প্রক্রিয়াকে ফ্লেকশন বলে, এটার কথা আমরা আগেও পড়ছিলাম। এবং সে পেশিটাকে ফ্লেক্সর পেশি বলে। বাইসেপসের অ্যান্টাগনিস্টিক পেশি হলো ট্রাইসেপস, যা ঊর্ধ্ববাহু হিউমেরাসের পিছনের দিকে অবস্থিত। এই বক্তব্যটাও আমরা আগে পড়ছিলাম। এর ঊর্ধ্বাংশ 3টি টেন্ডন দিয়ে বক্ষ অস্থি চক্রের স্ক্যাপুলা এবং হিউমেরাসের পিছনে যুক্ত থাকে। আচ্ছা, এখানে একটা কথা বলছে, এর ঊর্ধ্বাংশ 3টা টেন্ডন দিয়ে যুক্ত থাকে। এই কথাটা বলতেছি এই জন্য, এখানে আমরা যেটার কথা বলছি, যে মাসেলের কথা, সেটা ইংলিশের লেখা হচ্ছে যে ট্রাইসেপস মাসেল। ট্রাইসেপস মাসেল, ট্রাই কথাটার মানে মূলত হচ্ছে 3, আর সেপস কথাটার মানে হচ্ছে মাথা। মূলত এই মাসেল যেটা থাকে, এই মাসেলের একটা অংশে 3 ভাগে ভাগ হয়। দেখলে মনে হয় যে 3টা মাথা। এই 3টা মাথার কথাটাই এখানে এর ঊর্ধ্বাংশ 3টি টেন্ডন কথাটা বলছে। আবার ঠিক সেরকম যেটা বাইসেপস মাসেল, বাইসেপস মাসেল বাই মানে কি, বাই মানে হচ্ছে 2, আর সেপস মানে হচ্ছে মাথা। সেই কারণে দেখবা বাইসেপস যেগুলো মাসেল, বাইসেপস মাসেলের এক প্রান্ত এইভাবে 2 ভাগে ভাগ হয়। সে এই 2 অংশটাকে দেখতে মাথার মতো বলে বলে এটাকে বাইসেপস মাসেল বলে। এই কথাটা এখানে বলছে। এর নিম্নাংশ এর ঊর্ধ্বাংশ 3টি টেন্ডন দিয়ে বক্ষস্থি চক্রের স্ক্যাপুলা এবং হিউমেরাসের পিছনে যুক্ত থাকে। এর নিম্নাংশ একটি টেন্ডন দিয়ে নিম্নবাহুর আলনাস্থির অলিক্রনন প্রসেসের সাথে যুক্ত থাকে। এই কথাগুলো আমরা পড়ছি আলনাস্থির অলিক্রনন প্রসেসের কথা। ট্রাইসেপস পেশির সংকোচনে হাত আগের অবস্থায় ফিরে আসে। এই পেশি কোনোই সন্ধুকে প্রসারিত করে, তাই একে এক্সটেনসর পেশি বলে। আগের কথা, ফ্লেক্সর ও এক্সটেনসর পেশি একসঙ্গে পরস্পর বিরোধী কাজ করে। অর্থাৎ বাইসেপস পেশি সংকুচিত হলে ট্রাইসেপস স্লত হয়, অর্থাৎ ট্রাইসেপস সংকুচিত হলে বাইসেপস স্লত হয়। ফলে হাড় বাঁকানো ও সোজা করা সম্ভবপর হয়ে থাকে। এসব কারণে সংকোচনের জন্য টান পড়লেও ধাক্কা লাগে না। এই কথাটা একটু বলি, বারবার বলতেছে যে টান হয় কিন্তু ধাক্কা পড়ে না। যেমন আমরা যদি এই ছবির ক্ষেত্রে দেখি, এই ছবির ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো এখানের মাসেল যেটা বাইসেপস মাসেলের এই প্রান্তটা লাগানো আছে এইখানে। এই বাইসেপস মাসেলটা যখন সংকুচিত হয়, এই জায়গাটা ফিক্স থাকে, এই জিনিসটা এদিকে চলে যায় অনেকটা। কোনো একটা জিনিসকে আমি এখানে একটা কোনো কিছু লাগাইলাম, এখানে যখন দিলাম টান, এটা এদিকে চলে আসলো। এই ক্ষেত্রেও সে ব্যাপারটা হয়। সেই কারণে বলতেছে যে পেশিতে পড়তেছে টানের কারণে চলে যাচ্ছে। কোনোতে আলাদা করে এইভাবে ধাক্কা দেওয়া হচ্ছে এমন না, ধাক্কা না দিয়ে দেওয়া হচ্ছে টান। এই কথাটাই বারবার এখানে আসতেছে। যেমন এখানে আবার আসতেছে অ্যাক্টিন এবং মায়োসিন, এই 2 ধরনের প্রোটিন থাকে বলে পেশি টানতে পারে। এই কথাটা দাগাও, অ্যাক্টিন মায়োসিন 2 ধরনের প্রোটিন থাকে, যদিও পড়ছো এটা তোমরা। এসব প্রোটিন পেশিকোষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রসারিত থাকে। সংশ্লিষ্ট পেশির প্রতিটি কোষ মস্তিষ্কের কোনো অংশ থেকে সংকোচনের সংকেত পেলে মস্তিষ্কের অন্য অংশ থেকে পৃথক বৈদ্যুতিক উদ্দীপনাকে সমন্বিত করে টান দেওয়ার কাজটি সম্পূর্ণ করে। একটু আগে যেটা বললাম, হাড়কে আগের অবস্থানে ফিরিয়ে নিতে বিপরীতধর্মী পেশিও সম্মিলিতভাবে কাজ করে, অনেকটা বাইসেপস ট্রাইসেপসের কাজ যেটা, অর্থাৎ টেনে সোজা করে দেয়। এই কারণে বলা হয় পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। এই কথাটাই বারবার আসতেছে নর্মাল যে বক্তব্যটা আমরা বলছিলাম।
আর আরেকটা হচ্ছে মসৃণ পেশি আর হৃৎপেশির পার্থক্য। এই মসৃণ পেশি আর হৃৎপেশির পার্থক্য যেটা, এটা অনেকটা আগেও আমরা পড়ছিলাম, এখানের মধ্যে পড়ছিলাম। এখানে একই সাথে 3 রকমের পেশির কথা আছে, এখানেও যেহেতু আছে এখানেও আমরা একটু পড়ি। প্রথমে মসৃণ পেশির ক্ষেত্রে কি বলছে, পেশিতন্তুগুলো লম্বা ও মাকু আকৃতির। মাকু আকৃতির কী জিনিস আমি বলছি, এবং শাখাবিহীন। আর হৃৎপেশির ক্ষেত্রে পেশিতন্তুগুলো খাটো ও বেলনাকার এবং শাখাযুক্ত। এই শাখাযুক্ত কথাটা খুব ইম্পর্ট্যান্ট। এই হৃৎপেশির ক্ষেত্রে এভাবে শাখাযুক্ত, একটার সাথে একটা। তারপর অনুপ্রস্থ রেখা, মসৃণ পেশিতে তন্তুতে অনুপ্রস্থ রেখা নেই, আর হৃৎপেশির ক্ষেত্রে অনুপ্রস্থ রেখা উপস্থিত। অনুপ্রস্থ রেখা মানে এগুলা, এভাবে এভাবে যেগুলো থাকে এই মাঝখানে মাঝখানে, এগুলোকে বলে অনুপ্রস্থ রেখা। তারপর হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। আমরা জানি ইন্টারক্যালেটেড ডিস্ক হৃৎপেশির ক্ষেত্রে থাকে। ইন্টারক্যালেটেড ডিস্ক হচ্ছে এক্সেস যেগুলো ডার্ক, অনুপ্রস্থ এগুলা, আর যেগুলো অতিরিক্ত ডার্ক এগুলোকে বলে ইন্টারক্যালেটেড ডিস্ক। তারপর হচ্ছে সার্কোলেমা। সার্কোলেমা আমরা জানি যে কোনো কোষগুলোর যে আবরণ ওটাকে বলতেছে সার্কোলেমা। এখন মসৃণ পেশির ক্ষেত্রে যেটা আবরণ থাকে এটা অস্পষ্ট হয়, এবং হৃৎপেশির ক্ষেত্রে আছে কিন্তু এটা সূক্ষ্ম হয়, পাতলা হয়। নিউক্লিয়াস। নিউক্লিয়াস থাকে যে মসৃণ পেশির ক্ষেত্রে কোষের চওড়াংশ। চওড়াংশ বলতে যেহেতু মাকু আকৃতির হয়, এই যেমন এটা মাকু আকৃতির, তো এই মাকু আকৃতির এই চওড়া অংশ এই জায়গায়। আর হৃৎপেশির ক্ষেত্রে কোষের কেন্দ্রে অবস্থান করে, যেমন এটা যদি কোষ হয় কোষের কেন্দ্রে অবস্থান করতেছে। তারপর হচ্ছে মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল মানে আমরা জানি মাসেলের মধ্যে যে তন্তুগুলো থাকে একেবারে ছোট ছোট, এগুলো কি মসৃণ পেশির ক্ষেত্রে পেশিতন্তুর দৈর্ঘ্য বরাবর বিস্তৃত। দেখো এখানে পেশিতন্তুগুলো এইভাবে একটা একটা টান দিয়ে দেখাইছে, টান 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 দিয়ে দেখাইছে এভাবে। আর হৃৎপেশি যেগুলো পরস্পর অনিয়তভাবে যুক্ত হয়ে জালিকা গঠন করতেছে। কারণ অনিয়ত কেন বলছে, যেমন এখানের মধ্যে এভাবে এভাবে টান দিয়ে আছে তন্তুগুলো, আবার এখানে একটার সাথে যখন যুক্ত হয়েছে এটার শেপটা চেঞ্জ হয়ে গেছে, এদিকে একটা যুক্ত হয়েছে, এদিকে একটা আবার এটার সাথে এভাবে যুক্ত হয়ে গেছে। কোনো নির্দিষ্ট একটা আকারের মধ্যে আছে এই জন্য না, সেজন্য পরস্পর অনিয়তভাবে যুক্ত হয়ে জালিকার মতো গঠন করছে। এটাই মসৃণ পেশি আর হৃৎপেশির মধ্যে মূলত পার্থক্যের কথাটা আমরা বলতেছি।